সাড়া দাও বাংলাদেশে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি মোহাম্মদ আবু আবিদ। আপনারা নিশ্চয়ই জানেন এই সাড়া দাও বাংলাদেশ অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন পেশাজীবী মানুষের কাছে পৌঁছাচ্ছি, প্রশ্ন রাখছি, জনগণ যা জানতে চায় তা জানানোর জনগণকে চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় বিএনপির দুর্দিনের কাণ্ডারি এবং বিএনপির কঠিন সময় 111-এর সময় যিনি বিএনপির হাল ধরেছিলেন, বিএনপির প্রয়াত মহাসচিব জনাব ডক্টর খন্দকার দেলোয়ার হোসেন সাহেবের বড় সন্তান ডক্টর খন্দকার আকবর হোসেন বাবলু সাহেব আজকে আমাদের মধ্যে উপস্থিত। তিনি আহ্বায়ক কমিটি মানিকগঞ্জ জেলা বিএনপির সদস্য। তাকে আমরা স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। স্বাগত আমাদের অনুষ্ঠানে আপনাকে। ধন্যবাদ আপনাকে। শুরুতেই প্রশ্নে যেতে চাই, আপনার বাবা দীর্ঘদিন ধরে বিএনপির দুর্দিনের সময় পুরো দলকে সামলিয়েছেন। 111-এর সময় কঠিন সময় যখন বেগম খালেদা জিয়া তিনি কারাবরণ ছিলেন, তখন আপনার বাবা দলকে সামলিয়েছেন। সেই সময়টা স্মৃতিচারণ আমাদের কাছে করবেন কিনা? ধন্যবাদ আপনাকে। তো প্রথমে যে জিনিসটা বলতে চাই সেটা হলো আমাকে মোহনা টিভিতে নিমন্ত্রণ করার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সামনে উপবিষ্ট দর্শক যারা আছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। 111 2007 সালে যে মঈনুদ্দিন ফখরুদ্দিন অবৈধ সরকার এসেছিল, সেই কুখ্যাত 111 রাজনৈতিক অঙ্গনে একটা কি বলবো কালো আধারের একটা ছায়া হয়ে এসেছিল। সেই সময় আপনারা জানেন আমাদের দলের দেশ নেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী উনি কারাবন্দী হওয়ার আগে তথাকথিত সংস্কারপন্থীদের বহিষ্কার করে সে সময় আমার মরহুম পিতা খন্দকার দেলোয়ার হোসেনকে মহাসচিব নিযুক্ত করেছিলেন। এবং সবচেয়ে বড় যে জিনিসটা হলো যে মহাসচিব নিযুক্ত করার পর থেকে উনি কিন্তু তার অসুস্থ শরীর নিয়ে তার উপর অর্পিত দায়িত্ব উনি অত্যন্ত সততা, সাহসিকতা এবং নিষ্ঠার সাথে পালন করেছেন, যার প্রমাণ পরবর্তীকালে বিভিন্ন সময় দেখা গিয়েছে যে উনি যখন প্রথম থেকে দায়িত্বটা নিয়েছিলেন, অনেকে ভয়ে হোক, চাপে হোক বা কোনো কারণে হোক ওনার সাথে অনেকে কেউ ছিল না, কিন্তু ধীরে ধীরে উনি যখন তৃণমূল নেতাকর্মীদের সাথে নিয়ে দলটাকে আস্তে আস্তে সামনে এগিয়ে নিয়ে গেলেন এবং ঐক্যবদ্ধভাবে দলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনি একমাত্র আমাদের তখন সেই সময় কারাবন্দী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে দল চালাচ্ছিলেন। এবং দেখা গেল আস্তে আস্তে সবাই কিন্তু তখন চলে আসলো, কিন্তু প্রথম দিকে অবস্থানটা অত্যন্ত সংকুল ছিল। সেই সময় ওনার উপর নানাবিধ চাপ ছিল এবং বিশেষ করে দলে একটা অংশ, সেই সাথে যারা সেই সময় এজেন্সি মঈনুদ্দিন ফখরুদ্দিন এজেন্সি এবং দেশি বিদেশি চাপ, তারা চেয়েছিল যে তথাকথিত -2, আসলে আমি বলবো তথাকথিত -2 না, তো এটা ছিল -1 প্লাস আমাদের দলের যে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনাকেও মাইনাস করে বিএনপিকে জিয়া পরিবারকে বিচ্ছিন্ন করে তাদেরকে সরাসরি রাজনীতি থেকে বিচ্ছিন্ন করে সেটা অবৈধ উপায়ে চাপ সৃষ্টি করে যেটা চেয়েছিল যে একটা এমনভাবে একটা সরকার গঠন করা যেখানে তারা মাইনাস হলে বিএনপির নামে থাকবে কিন্তু দলটা টুকরো টুকরো হয়ে যাবে। সেই সময় উনি দলের ঐক্যবদ্ধতা ধরে রেখেছিলেন। এই ঐক্যবদ্ধ সামিলে অবশ্যই তৃণমূল নেতাকর্মীরা সামিল ছিলেন এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একদম দৃঢ়তা, যেটা সেই কারণে কিন্তু দলকে তখন টুকরা করা সম্ভব হয়নি। এর বাইরে যেটা হয়েছে, আমার মরহুম পিতা খন্দকার দেলোয়ার হোসেনকে যখন কোনো কিছুতে কাবু করতে পারছিল না, টাকার প্রলোভন, বিভিন্ন ক্ষমতা প্রলোভন দেখিয়ে, ভয়ভীতি দেখে, তখন তারা আমাদের পরিবারের উপরে নির্যাতনের পথ বেছে নিয়েছিল। আমার ভাইকে টর্চার করেছে বিভিন্নভাবে, সেই টর্চারের ভিডিও আবার তাকে দেখিয়ে ইমোশনাল মানে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করেছে, কিন্তু কোনো কিছুতেই উনি পিছপা হননি। আপনারা জানেন সেই সময় 2007 সালে একটা রাত ছিল যেখানে ওনাকে ধরে তৎকালীন জালালাবাদ হাউস, সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের বসে একটা মানে সংস্কারপন্থীদের একটা বিএনপি গঠন করার প্রচেষ্টা ছিল। সেখানে যদি ওনাকে ধরে নিয়ে যেতে পারতো তাহলে মনে আজকে দেশের ইতিহাসটা অন্যরকম হতো। সেক্ষেত্রে দেখা যেত যে হয়তোবা আমাদের এই দলের যে এখন যে সেটা হয়তোবা থাকতো না। তো সেই সময় আমাদেরকে
বলা হয়েছিল ইউ উইল বি কিল্ড, ইউর ফ্যামিলি উইল বি ডিস্ট্রয়। আবারও বলছি, সেই সময় উনি অত্যন্ত সততার সাথে এবং তৃণমূল নেতাকর্মীরা ওনাকে যেভাবে সাহস দিয়েছেন, এই সাহস নিয়েই উনি দলকে ভাঙনের হাত থেকে রক্ষা করেছেন। উনি বলেছিলেন, আমি প্রয়োজন হলে জীবন দিয়ে দেব, আমার পরিবারকে দরকার হলে কোরবানি দিয়ে দেবো, তবুও আমি দলের সাথে, জিয়া পরিবারের সাথে কোনোদিন বিশ্বাসঘাতকতা করব না। আমার মনে হয় এই ইতিহাসটা যারা নতুন প্রজন্ম তাদের অবশ্যই জানা উচিত, কারণ এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা আগামী দিনে যে একটা শিক্ষা নিতে পারি যে যারাই ষড়যন্ত্র করবে, যারাই দুর্দিনে দলের ক্ষতি করার চেষ্টা করবে, তাদের এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে এগিয়ে যাওয়া উচিত। একটি প্রশ্ন করা আসলে আমার সমুচিত কিনা আমি জানি না, তবু করতে হচ্ছে অনুষ্ঠানের খাতিরে, কিংবা দর্শকরা জানতে চান সেই হিসেবে আমার করতে হচ্ছে। মানিকগঞ্জ 1 থেকে আপনার বাবা 5 বার, যদি আমি ভুল না করি, নির্বাচিত সংসদ সদস্য ছিলেন, কিন্তু বর্তমান যেই তফসিল ঘোষণা হলো, বর্তমান যে ইলেকশন, সেখানে আপনি মনোনয়ন প্রত্যাশী ছিলেন, আপনি মনোনয়ন পাননি। এই ব্যাপারে আসলে আপনি কি বলতে চান, কিংবা যদি আজকে আপনার কি মনে হয় কিনা যে বেগম খালেদা জিয়া যদি সুস্থ থাকতেন, তিনি যদি মনোনয়নে মতামত দিতে পারতেন, তাহলে খন্দকার দেলোয়ার হোসেন সাহেবের পরিবারকে হয়তোবা তিনি মনোনয়ন বঞ্চিত করতেন না? এরকম কোনো কিছু আসলে আপনার মনের মধ্যে চলে কিনা, জানতে চাই আপনার মনের অবস্থাটা। দেখুন, প্রথমে যে জিনিসটা বলতে যাচ্ছি, কি কারণে আমাকে মনোনয়ন দেয়া হলো না, এর কারণটাই শুধু আমার না, আমার এলাকায় যারা নেতাকর্মী আছে, হাজার হাজার নেতাকর্মী যারা বিএনপিকে ভালোবাসে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ভালোবাসে, যারা আমার মরহুম পিতার একটা বিশাল ভোট ব্যাংক ছিল, তার অনুসারী বলবো, এরা কিন্তু সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের কোনো চাহিদা নাই, তাদের কোনো এরকম উচ্চাশা নাই। তারা সামান্য ডাল ভাত লবণ খেতে পেলেই যথেষ্ট, এবং তারা যেটা চায়, আমাদের দেশের মানুষ আসলে, আমি তো পৃথিবীর অনেক দেশে ঘুরেছি, আমাদের দেশের মানুষ কিন্তু আসলে খুবই সহজ সরল, অল্পতেই তুষ্টি, এবং তারা আমার মরহুম পিতার কাছে যে ভালোবাসা শ্রদ্ধা পেয়েছেন, এই সব লোকগুলি এবং আমি সহ সবার মনে একটা প্রশ্ন, কেন আপনি মনোনয়ন পেলেন না, আপনার অযোগ্যতাটা কি? নিজের সম্বন্ধে বলতে আমার একটু লজ্জা লাগে, তারপরে বলতে হয় যে আমার শিক্ষাগত যোগ্যতা, তারপরে এলাকা, আমার ইমেজ, আমার বিগত আন্দোলন সংগ্রামের ভূমিকা, আমার মানুষের সাথে যোগাযোগ, সর্বোপরি আমাদের দলের যে কথাটা বললেন ঠিকই বলেছেন, আমাদের দলের যে চেয়ারপারসন, সংগ্রামী চেয়ারপারসন, উনি কিন্তু আমাকে বিদেশে থাকা অবস্থা, আমার যখন দেশে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আমার চাকরিটা চলে যায়, ইউনিভার্সিটি জব ছিল, আমি যখন কানাডায় চলে যাই, ওখানে থাকি, উনি কিন্তু আমাকে নিয়ে আসছিলেন সক্রিয় রাজনীতিতে। এর আগে আমার বাবার সাথে বিভিন্ন জায়গায় বিভিন্ন সামাজিক কার্যক্রম করে, সরাসরি রাজনীতিতে উনি আমাকে যুক্ত করেছেন। সেই সাথে যুক্ত হবার পর থেকে মানে যত বেগম খালেদা জিয়া আপনাকে আমাকে নিয়ে আসছিলেন সক্রিয় রাজনীতি সক্রিয় উনি, এবং আমার বাবাকে নিয়ে একটা বই ছিল, শ্রদ্ধাঞ্জলি খন্দকার দেলোয়ার হোসেন, ওই বইটা যখন উনি কিন্তু মোড়ক উন্মোচন করেছিলেন গুলশান অফিসে, স্ট্যান্ডিং কমিটি মেম্বার কয়েকজন এবং আরও যারা ছিলেন তাদের সামনে উনি করেছে, বাবলু এখন থেকে তুমি কিন্তু তোমার বাবার এলাকায় কাজ করবা, সবার সামনে উনি কিন্তু বলেছিলেন, এবং উনি সবসময় আমার দিকে সুনজর দিয়েছেন। তা আমি যেটা বলতে চাই, আমি আমার বাবার পরিচয় শুধু না, আমার কার্যক্রম, এলাকায় আমার ভূমিকা, সামাজিক যোগাযোগ, মানুষের বিপদ আপদে পাশে থাকা সহ প্রত্যেকটা রাজনৈতিক কার্যক্রমে আমার সক্রিয় অংশগ্রহণ আছে। এখন যদি অনেকে বলতে পারে, এ তো মিথ্যা কথা বলতে পারে, তাই না, যে অনেকে বলে যে সে রাজনীতিতে ছিল না, কিন্তু এখনকার যুগ অবাধ তথ্য প্রবাহের যুগ। আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যদি ডে বাই ডে ঢুকে, আমি কোথায় কোন প্রোগ্রাম করেছি, কোন হরতালে ছিলাম, কোন পিকেটিংয়ে ছিলাম, 28 অক্টোবর থেকে শুরু করে নির্বাচন আগ পর্যন্ত কোথায় ছিলাম, প্রত্যেকটা কিন্তু ডকুমেন্টারি, শুধু সোশ্যাল মিডিয়াতে না, আপনার সেই সময়কার প্রিন্ট মিডিয়া, আপনাদের মোহনা টিভি সহ প্রিন্ট মিডিয়া, তারপরে ডিজিটাল মিডিয়া কিন্তু তথ্য প্রমাণ আমি নিয়মিত আপলোড করে রেখে দিয়েছি। সুতরাং এটা বলা অপেক্ষা রাখে না যে সে তার বাবার পরিচয়, আমি আমার পরিচয়, প্লাস অবশ্যই এদিক দিয়ে দেখা উচিত যে আমার মরহুম পিতার যে অবদান, সেদিক দিয়ে আমাকে মনোনয়ন দেওয়াটা মানে দিলে এলাকাবাসীও খুশি হতো এবং মানুষের মধ্যে একটা প্রশ্নের উদ্যোগ করতো না। এই কারণে যে
বিএনপির প্রত্যেকটা নেতার ছেলেপেলেরা কিন্তু নমিনেশন পেয়েছে। এই কথাগুলি বলা একটা মাত্র কারণ যে কি আমার অযোগ্যতা যে যেখানে আমাকে দেওয়া হলো না। মানুষের মধ্যে প্রশ্ন, এবং সেই সাথে আমি না বললেই নয় যে মানুষের মধ্যে একটা প্রশ্ন উঠছে, তাহলে যে যাকে দেওয়া হয়েছে সে এত বিতর্কিত, এবং ওই এলাকায় একটা 5 বছরের শিশু জানে 5ই আগস্ট পরবর্তীতে তার ভূমিকা, আওয়ামী পরিবারের সন্তান, সে একটা বাংলাদেশের সমালোচিত শিল্পগোষ্ঠীর শ্যালক, তাহলে কি এই পরিচয়টাই তার জন্য বড় মুখ্য হয়ে গেছে? এবং আমি আপনাকে জানাতে চাই, এতে করে কিন্তু আমার বলতে বাধ্য হচ্ছে যে মানুষের মনে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং হচ্ছে, যে কেন আমাকে মনোনয়ন দেওয়া হলো না। আমার থেকে যদি যোগ্য কেউ থাকতো এই আসনে, অবশ্যই আমি মেনে নিতাম। তো যাকে দেওয়া হচ্ছে তার সাথে তুলনা করা হোক, বা খোঁজ নেওয়া হোক যে কাকে দেওয়া হয়েছে। মানুষের ভিতরে একটা প্রশ্নের উদ্বেগ করেছে, কেন মনোনয়নটা দেওয়া হলো না। আপনার কথায় দীর্ঘ অভিমানের ছোঁয়া তো পাচ্ছি, হুম। কিন্তু জানতে চাই এই অভিমান থেকে কি আসলে রাজনৈতিক সক্রিয়তা কমিয়ে দিবেন, কিংবা রাজনৈতিক সক্রিয়তা থেকে নিজেকে সরিয়ে নিবেন, এরকম কোনো সিদ্ধান্ত নিয়েছেন কি? এইটা আসলে ঠিক অভিমান বলবো না, এটা আমার সাধারণ মানুষের পক্ষে, এলাকাবাসীর পক্ষে, এবং আমার কিছু কথা যেগুলি, এটা অভিমান, রাজনীতিতে অভিমানের ইমোশনের কোনো মূল্য নেই, এই কথাটা বুঝতে হবে। এটা বাস্তব যে কথাগুলি, সেগুলি আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরলাম। আর রাজনীতি থেকে সরে যাওয়ার তো প্রশ্ন ওঠে না, এই কারণে যে আমার পরিবার পুরোটা 100% বিএনপি, শতভাগ বিএনপি, এবং আমার রক্তে কিন্তু খন্দকার দেলোয়ার হোসেনের, আমার দেহের তার রক্ত বহমান। সুতরাং প্রশ্ন ওঠে না দলের মানে এমন কিছু করবো যে রাজনীতিক আমি সরে যাবো। আমি আমার মানুষের জন্য কাজ করব, এবং আশা করব এখনো সময় আছে, দল সঠিকভাবে যদি খোঁজ খবর নিয়ে আমাকে মনোনয়ন দেয়, বা তারা দেখুক যে আমি মনোনয়নের যোগ্য কিনা। ধন্যবাদ, স্পষ্ট উত্তর পেয়েছি। জানতে চাই, দেশ নিয়ে একজন রাজনীতিবিদ হিসেবে আমাদেরকে উত্তর দিবেন, বর্তমান দেশের যে পরিস্থিতি, নিরাপত্তাজনিত সমস্যা এবং ঝুঁকি দুটোটার মধ্যেই দেশ যাচ্ছে, এই পরিস্থিতিতে নির্বাচন নিয়ে আপনি কতটুকু আশাবাদী? পুরো দেশ সামগ্রিক অবস্থা যদি জানতে চাই। সর্বপ্রথম যে জিনিসটা আমি বলতে যাচ্ছি, আমাদের যে বর্তমান আহ, প্রধান উপদেষ্টা আছেন ডক্টর ইউনূস, উনি কিন্তু আমাদের যিনি দীর্ঘ 17টা বছর সংগ্রামী, আমাদের যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, দীর্ঘ 17টা বছর পরে উনি দেশে আছেন, তাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে, এটা ঠিক। কিন্তু আমার যেটা মনে হচ্ছে, তার নিরাপত্তা যেভাবে তাকে নেওয়া হবে, এটা কিন্তু সত্যি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে সকলে। আপনারা লক্ষ্য করেছেন গতকাল থেকে আজকেও উনি যখন যায় কোথাও, স্বাভাবিকভাবেই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতাদের একজন, এবং দীর্ঘ 17টা বছর পর উনি আসার পর সারা দেশে বিএনপির নেতাকর্মী তো বটেই, সকলের ভিতরে একটা চাঞ্চল্য, উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে, মানুষের ভিতরে একটা আনন্দ, সেটা বহিঃপ্রকাশ হবেই। কিন্তু রাজনীতিতে আপনার যেটা ইমোশনের পাশাপাশি আমাদেরকে সতর্ক থাকতে হবে। তো উনি যেভাবে যাচ্ছে, যেখানে যাচ্ছে সবাই হুমড়ি খেয়ে পড়ছে, সেভাবে কন্ট্রোল করা যাচ্ছে না। আমার মনে হয় এই ব্যাপারটা সরকার সহ আমাদের বিএনপির নীতি নির্ধারক যারা আছে তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি যে তার নিরাপত্তার দিকটা যেন মানে বিশেষ সুনজর দেন। উনি যখন যে দিক দিয়ে যাবেন, এইভাবে কেউ যেন হুমড়ি খেয়ে না পড়তে পারে। এটা আমাদের নেতার, কেন এই কথাটা বললাম, যেহেতু নিরাপত্তার প্রশ্নটা আসছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই নির্বাচনটাকে, আগামী নির্বাচনটাকে বানচাল করার জন্য নানাভাবে বিভিন্ন শক্তি কিন্তু সক্রিয়। হাদির মৃত্যুকে যেটা আমাদের নেতা সহ দলের শীর্ষ, উনিও কিন্তু আজকে কবরটা জিয়ারত করলেন। তো সবাই কিন্তু হাদির মৃত্যুতে শোকাহত, আমরাও শোকাহত সকলে। কিন্তু তার মৃত্যুটাকে পুঁজি করে আমার মনে হয় দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে। সেটাকে প্রতিরোধ করতে না পারলে আগামী দিনে আমার মনে হয় জিনিসটা আরো খারাপের দিকেই ধাবিত হবে। ধন্যবাদ আপনাকে। আসতে চাই আপনার জেলার বিষয়ে, মানিকগঞ্জ জেলা। সরকারের পট পরিবর্তনের পরে বিএনপির নামে ঢালাও যেই অভিযোগ আমরা পেয়েছি, পুরো বাংলাদেশে চাঁদাবাজির অভিযোগ রয়েছে নানান অনিয়মের সাথে নিজেদের জড়িয়ে ফেলার অভিযোগ। আপনি মানিকগঞ্জ জেলার একজন পদধারী নেতা জেলা বিএনপির,
এবং ক্ষত্রিয়ভাবেই আপনি মানিকগঞ্জের একটি সবচেয়ে বড় রাজনৈতিক পরিবারের বড় সন্তান। সেই হিসেবে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, আত্মবিশ্বাসের সাথে কি বলতে পারেন যে বিএনপি মানিকগঞ্জে কোনো ধরনের নৈরাজ্য কিংবা অনিয়ম বা কোনো খারাপ কাজের সাথে সরকারের পট পরিবর্তনের পরে যখনই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসলেন নিজেদেরকে জড়াননি বা আপনার নেতাকর্মীরা? দেখুন, সত্যি কথা বলতে গেলে চাঁদাবাজ সন্ত্রাসীদের কিন্তু দল নেই। তারা সবসময় পট পরিবর্তনের সময় যারা সুযোগ সন্ধানী তারা যে কোনো দলের ছত্রছায়া থেকে নানা রকম অবৈধ সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করে। আমি বলব না যে আমাদের দলের এরকম কেউ করেনি, অবশ্যই করেছে এবং তার প্রতিবাদও করেছি। আমি স্পষ্টভাবে বলতে চাই, এখন যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি এবং তার লোকজন কিন্তু এর সাথে জড়িত, এটা সবাই জানে, ওয়েল নন। কিন্তু একটা যে কথাটা বলতে যে আমাদের দলের যারা নীতি নির্ধারক আছে যখনই কোনো এরকম অভিযোগ পেয়েছে তারা কিন্তু চেষ্টা করেছেন দমন করার, কিন্তু পুরোপুরি সম্ভব হয় নাই। কেন? জেলা বিএনপির কথাই যদি ধরি মানিকগঞ্জে, ওখানে যারা এই চাঁদাবাজকে প্রশ্রয় দিয়েছে তারাই যদি মানে শেল্টার পায় তাহলে তো যারা ছোটোখাটো চাঁদাবাজ আছে তারা চাঁদাবাজি করবেই। সেই শেল্টারটা তারা পেয়েছে এবং দলের নাম করে তারা কিন্তু ব্যাপক চাঁদাবাজি করেছে, আমি বলতে চাই ব্যাপক চাঁদাবাজি করেছে। এটা আমি স্পষ্টভাবেই বলবো, যেটা সত্য আমার বলতে তো অসুবিধা নেই। একেবারেই স্পষ্ট উত্তর পেয়েছি আপনার কাছ থেকে। আপনার কাছ থেকে এই মুহূর্তে জানতে চাই যে আপনাদের বিএনপির নীতি নির্ধারক যারা রয়েছেন তাদের সাথে আসলে আপনার যোগাযোগ হয়েছে কিনা, কি কারণে আপনি মনোনয়ন পাননি, এই ব্যাপারটি তাদেরকে প্রশ্ন করেছিলেন কিনা? মনোনয়ন নিয়ে যখন কথা হচ্ছিল তখন প্রথম দিকেই আমি যারা নীতি নির্ধারক যারা ছিল তাদের সাথে যোগাযোগ করেছি এবং আমাদের দলের চেয়ারপারসন অসুস্থ হবার পূর্বে আমি যোগাযোগ করেছি এবং আমাকে আশ্বস্ত করা হয়েছিল যে ম্যাডাম আমার কথা সরাসরি বলেছেন মহাসচিব এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে সুন্দর করে যাতে আমাকে মনোনয়ন দেওয়া হয়। আমাকে বলেছিলেন স্ট্যান্ডিং কমিটি মেম্বার একজন, আরও কয়েকজন আমাকে আশ্বস্ত করেছিলেন এই বলে যে তোমার বাবার যে অবদান, তুমি যদি কোনো কাজও করে না থাকো, উনি তোমার বাবা আমাদের দলের জন্য যা করেছেন সেই হিসাবে তুমি যদি হেরেও যাও তারপরে তুমি মনোনয়নের দাবিদার, মনোনয়নটা তুমি পেতে পারো। সুতরাং এক্ষেত্রে তুমি নিশ্চিন্ত থাকতে পারো, মনোনয়নটা তোমারই হবে। এবং মোটামুটি আমাদের এলাকার সবাই, সাধারণ জনগণ সহ সবাই মোটামুটি নিশ্চিত ছিলেন তারা যে এই মনোনয়নটা স্বাভাবিকভাবেই এটা আমার কাছে আসবে। প্রয়াত মহাসচিবকে নিয়ে সবচেয়ে বেশি যে বাক্যটি তার বিরোধী দলদের কাছেও আমি শুনেছি যে তিনি ব্যক্তি জীবনে খুব সৎ মানুষ ছিলেন। তো এই ব্যাপারে আসলে আপনি তার বড় সন্তান, তার সততার উজ্জ্বল উদাহরণ নিশ্চয়ই আপনি আপনার জীবনে অনেক পেয়েছেন। তার মধ্য থেকে কি আমরা দুই একটি উদাহরণ শুনতে চাই? একটা উদাহরণ আমি দিতে পারি, এটা সবাই জানে। তৎকালীন 1/11-এর সময় মঈনুদ্দিন ফখরুদ্দিন, স্পষ্টভাবে আমি ক্যামেরার সামনে বলি, আমাদের দলে একটা স্ট্যান্ডিং কমিটি মেম্বারের সহায়তায় সেই সময় ভারতীয় দূতাবাসের যে ছিলেন দূতাবাস, আমার মরহুম পিতাকে একটা মিটিংয়ে ডেকে নিয়ে গিয়েছিলেন। তো ওনাকে প্রথমে চিঠি দেওয়া হয়েছিল বিএনপির নেতা হিসাবে। তো উনি বললেন আমি বিএনপির নেতা না, যখন আমাকে বিএনপি মহাসচিব লিখে চিঠি দিবে তার সাথে অফিসিয়ালি আমি মিটিং বসবো। তো উনি যে পরে অফিসিয়াল চিঠি বিএনপি মহাসচিব লেখার পর বসলেন, উনি জানতেন না কী কারণে ওনাকে বসে। তখন তাকে অফার দেওয়া হয়েছিল, এটা সবাই জানে, দলের মোটামুটি সবাই জানে, নগদ 100 কোটি টাকা দেওয়া হবে এবং মন্ত্রিত্ব কিংবা আরও যা চান, প্রেসিডেন্সিয়াল ফর্ম সরকার হবে, সেখানে আপনাদেরকে হয়তোবা উপপ্রধানমন্ত্রী বা এরকম কিছু দেওয়া হবে। আমার মরহুম পিতা সেটা ঘৃণাভরের শুধু প্রত্যাখ্যানই করেন নাই, সেই স্থায়ী কমিটির সদস্যর সাথে প্রচণ্ড রাগারাগি করেছেন, আপনি জেনে শুনে কেন আমাকে সেখানে নিয়ে আসছিলেন। বিনিময়ে তাকে বলছে আপনি শুধু বলবেন আমি অসুস্থ, দল থেকে পদত্যাগ করলাম, আর কিছু না। তো উনি ঘৃণাভরে সেটা প্রত্যাখ্যান করেছিলেন। এবং যারা আমাদের বাসায় গেছে, আমরা পুরানো ঢাকার বাসায় থাকতাম, অত্যন্ত পুরাতন বিল্ডিংয়ে আমার আব্বা খুব সাধারণভাবে থাকতেন। তো
আমাদের কিন্তু নিউটনে বা কোথাও কখনো কিছু ছিল না। পুরনো ঢাকাতে থাকতাম, খুবই সাধারণভাবে থাকতাম। মানে এক কথা উনি জাগতিক সকল লোভ লালসা বা চাহিদা থেকেও অনেক ঊর্ধ্বে ছিলেন। আমরা তার মতো হতে পারিনি, আমি স্বীকারই করি। তার মতো হতে পারিনি। কিন্তু আমরা, বিশেষ করে আমি চেষ্টা করেছি তার সততাকে ধরে রাখার জন্য। সেইজন্য আপনি যে আমার এলাকায় খবর নেন, ৫ই আগস্ট পরবর্তী কিংবা পূর্ববর্তী, আমার মনে হয় আমার এনিমি কোনো শত্রু বলতে পারবো না কারো কাছ থেকে আমি কোনো সুবিধা নিয়েছি বা কারো কাছে কোনো আর্থিক সুবিধা, অন্যান্য কোনো সুবিধা নিয়েছি। কারণ আমি সত্যি গর্ববোধ করি আমার বাবার সততার জন্য। এবং আমার নিজের, হয়তোবা মানুষের উপকার করতে পারিনি, কিন্তু আমার নিজের ইয়ের জন্য আমি অবশ্যই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং বাকিটা জীবন যেন আল্লাহ আমাকে এইভাবে সততার সাথে ঋণমুক্ত থেকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ দেন। ধন্যবাদ আপনাকে। একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা আপনার কাছ থেকে জানতে চাই, বাংলাদেশের তরুণ প্রজন্ম যারা রাজনীতিতে অংশ নিবে, কিংবা আপনার কাছ থেকে আরেকটি ব্যাপারও আমি একটু জেনে নিতে চাই যে রাজার ছেলেই রাজা হবে। বাংলাদেশে একটি ট্রেডিশন আছে যে নেতার ছেলেই নেতা হবে। আপনিও বড় একজন নেতার ছেলে, তাই আপনি অবশ্য আপনার কথায় বলেছেন যে আপনার কর্ম দিয়েই আপনি আপনাকে বিচার করতে চান। আপনি নেতার ছেলে হিসাবে যে যতটুকু সুবিধা নেওয়ার দরকার সেটি আপনি নিতে চান না, কিন্তু নেতার ছেলেই নেতা হবে এই ব্যাপারে কি আপনি একমত কিনা সেটি জানতে চাই। তার সাথে সাথে আরেকটি ব্যাপার জানতে চাই, তরুণ প্রজন্ম যারা রাজনীতিতে নতুন বাংলাদেশে অংশ নিচ্ছে বা অংশ নেয়ার ইচ্ছা প্রকাশ করছে বা অংশ নিবে বলে সিদ্ধান্ত নিয়েছে, সেই তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি থাকবে? প্রথমত আপনি যেটা বললেন এটা ঠিক, কিন্তু এই উপমহাদেশে যদি আপনি খেয়াল করেন, মোটামুটি ফ্যামিলি ডাইনেস্টি সবারই আছে। কিন্তু এর অর্থে এই নয় যে রাজার ছেলে রাজা হবে। ডাক্তারের ছেলে ডাক্তারও হবে, ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ার হবে যদি তার যোগ্যতা দিয়ে এগিয়ে আসতে পারে। ঠিক সেইভাবে আমাদের একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, ওনার বাবা মা দুজনে কিন্তু রাষ্ট্র চালিয়েছেন, কিন্তু উনি কিন্তু বাবা মার পরিচয় আসেন নাই। উনি কিন্তু, আপনারা খেয়াল করেছেন, যখন বিএনপি আগে ছিল একদম তৃণমূল থেকে সদস্য হয়ে ধীরে 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 এই পর্যায়ে এসেছেন ওনার যোগ্যতা দিয়ে। হঠাৎ করে কিন্তু উনি এসে নেতৃত্ব নেন নাই বা কোনো কিছু জোর করে কারো উপর চাপিয়ে দেন। ঠিক সেইভাবে আমি বলবো যারা রাজনৈতিক পরিবারের সন্তান, অবশ্যই তাদের নিজের যোগ্যতা দিয়ে সামনে এগিয়ে আসা উচিত। মৌলানা ভাসানীর ছেলে কিন্তু মৌলানা ভাসানী হয় নাই, বা কি বলে এটা, যে শেরে বাংলা একে ফজলুল হকের ছেলে কিন্তু শেরে বাংলা মতো হয় নাই। নিজস্ব যদি যোগ্যতা থাকে ওই রকম তার কাজকর্ম যদি দেশের জন্য হয়, অবশ্যই সে যদি আসে এটাকে ফ্যামিলি ডাইনেস্টি বা এইভাবে পরিবারতন্ত্র বলে উড়িয়ে দেওয়া ঠিক হবে না। এক। ২ নম্বর, তরুণ প্রজন্মের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, আমাদের হাদির, যে ওসমান হাদি যেভাবে দেশের জন্য প্রাণ দিল, একটাই উদাহরণ তাদের জন্য যথেষ্ট। হাদি যেভাবে, তার ভিতরে দেশপ্রেম ছিল, সাম্রাজ্যবাদ বিরোধী, আধিপত্যবাদের বিরুদ্ধে, সে দেশি বিদেশি যেই হোক না কেন, তোমরা যারা তরুণ প্রজন্ম আছো অবশ্যই আধিপত্যের বিরুদ্ধে লড়তে হবে। এবং যে দল বা যারা এই আধিপত্যের সপক্ষে থাকবে তাদেরকে অবশ্যই আমাদেরকে বর্জন করতে হবে। কোনো মিডিয়া, পত্রিকা, দল যদি আধিপত্যের সপক্ষে কাজ করে, তো তোমরা তরুণ জেনজি, বর্তমান যুগে অবাধ তথ্য প্রবাহের যুগ, তোমরা তোমাদের বিবেক দিয়ে হাদির মতো, প্রত্যেকে এক একজন করে হাদির মতো করে তোমরা আগামী দিনে এগিয়ে যাওয়া। এবং তোমাদেরকে অবশ্যই ভীষণ থাকতে হবে যে আগামী দিনে এই একটা সত্যিকারের অর্থে সুখী সুন্দর বাংলাদেশ গড়তে গেলে শুধু আবেগ দিয়ে কিংবা রাগ দিয়ে একটা হঠকারী সিদ্ধান্ত নিলে চলবে না। সুস্থভাবে, সুস্থ চিন্তা করে আগামী দিনে বাংলাদেশটা একটি সত্যিকারের একটা সোনার বাংলাদেশ, সত্যিকারের একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ যাতে গড়ে ওঠে, সেটা চিন্তা ভাবনা করে এইভাবে কাজ করতে হবে। ধন্যবাদ আপনাকে। আজকে অনেকগুলো তথ্য আপনার কাছে পেলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে প্রতিটি পর্বে আমরা একটি পয়েন্ট কোট করি এবং সেই কোট পয়েন্টটি নিয়ে আমরা সর্বশেষে কথা বলি। আজকে যেটি ভালো লেগেছে, বিএনপির প্রয়াত মহাসচিব জনাব খন্দকার দেলোয়ার হোসেন, অর্থাৎ আমাদের আজকের অতিথি বাবলু সাহেবের
পিতা যিনি রয়েছেন তার একটি কথা কোট করতে চাই, সত্য সবসময় সত্য, সেই সত্য যদি তিতা হয় সেটিই সত্য, বাস্তবতাই সত্য। অর্থাৎ তিনি সত্যের পথে থাকার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন। সেই আহ্বান ব্যক্ত করে আজ এখানেই শেষ করছি। নতুন কোনো পর্বে, নতুন কোনো অতিথি, নতুন কোনো বিষয়, নতুন কোনো স্থানে আবারও আপনাদেরকে নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সাড়া দাও বাংলাদেশ তথা মোহনা টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে।